আপনাদেরকে বলেছিলাম যে এলাকার চেয়ারম্যান হচ্ছে আমার দাদি এবং ফুফিকে মেরেছে ষড়যন্ত্র করে। তো এখন যেহেতু তার নামে আমরা মামলা করে কেস করেছি, তো অবশেষে জানতে পারলাম যে তার ভয়ঙ্কর শাস্তি হয়েছে। আর সেই শাস্তির কথা শুনে বিশ্বাস করবেন আমাদের সবারই পুরো গা শিউরে উঠেছে। তো চলেন আপনাদেরকে না হয় বলি। যেদিন আমরা দাদু বাড়িতে যাচ্ছিলাম এটা হচ্ছে ওই দিনের ভিডিও। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এর আগের দিন রাতে একটু ঝড় হয়েছিল, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে। তো যার কারণে পুরো রাস্তা কাদা হয়ে আছে। আর আমরা যখনই বের হব ঠিক ওই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়। এদিকে সাথে বাবু রয়েছে। আর আজকে ওয়েদারের অবস্থা খুব বেশি একটা ভালো না, সারাদিনই মোটামুটি বৃষ্টি হবে দেখা যাচ্ছে। তো জানি না কি হবে। আর আমাদের আসলে যে একদিন বা দুদিন পরে যাব তারও উপায় নেই। সাথে আমাদের 3-4টা ব্যাগ হয়ে গিয়েছে, কারণ ওইখানে সাথে আমাদের কয়েকদিন থাকতে হবে। আর বাবুর কাপড় চোপড়ে আসলে পুরো একটা ব্যাগ, কেননা ওই বৃষ্টির সময় দেখা গিয়েছে যে বাবুদের কাপড় বেশি নষ্ট হয়। আর দূরের পথে যেহেতু যাচ্ছি তাই বাবুর কাপড় খাবার সবকিছু একসঙ্গে নিয়ে নিয়েছি। বৃষ্টির জন্য রাস্তা যেহেতু কাদা হয়ে আছে, তো এই কারণে গাড়ি ভিতরে আসছিল না, তাই আমাদেরকে হেঁটে হেঁটে মেইন রাস্তার দিকে যেতে হচ্ছিল। তো ভাগ্যিস মেইন রোডে এসে আমাদেরকে আর গাড়ির জন্য ওয়েট করতে হয়নি, গাড়িটা তাড়াতাড়ি পেয়ে গেলাম। আর এখন আমরা অটোতে যাচ্ছি। আমার দাদু বাড়িতে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে নদী পথে আর একটা হচ্ছে বাসে। তো বাসের জার্নি আসলে আমরা কেউ করতে পারি না, আমার হাজবেন্ড, আমি, আমার আম্মু, বাবু সবাই অসুস্থ হয়ে পড়ি। তো এই কারণে আমরা নদী পথটাই বেছে নিলাম। আর নদী পথে আসলে যেতে গেলে আমাদের আরো অনেক বেশি সময় লাগবে, তারপরও সমস্যা নেই, আমরা হচ্ছে লঞ্চে যেহেতু যাবো তো আরাম করে যেতে পারবো। তবে খুব বেশি তাড়া থাকলে আমরা বাসে যেতাম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমাদের দাদু বাড়িতে যাচ্ছি। তবে এটা কিন্তু আমার দাদার বাড়ি না, দাদার বাড়ি গেলে আসলে বাসে যাওয়া যায় খুবই অল্প সময়, সেই তুলনায় দাদির বাবার বাড়ি যেতে কিন্তু সময়টা আরো বেশি লাগে। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমার দাদার বাড়িটা দেখিয়েছিলাম। তো চলেন এবার না হয় দাদির বাড়িতে যাই। তো এইখানে আমরা পেয়ারা কিনছিলাম আর সেই সাথে টুকটাক কিছু খাবার নিয়েছিলাম, কেননা লঞ্চে আসলে অনেক বেশি সময় লাগবে। তো আমরা তো রিল্যাক্সে আস্তে আস্তে কেনাকাটা করছিলাম। ওইদিকে আমার আম্মু ফোন দিয়েছে, বললো যে তাড়াতাড়ি চলে আসো, লঞ্চ অলরেডি ছেড়ে দিচ্ছে। তো এরপর এসে দেখি যে লঞ্চের ড্রাইভার শুধুমাত্র আমাদের জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক আমরা গিয়েছি, তারপর লঞ্চ ছেড়ে দিল। দাদি বাড়িতে যাওয়ার সময় এই নদী পথটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তখন আমরা ছোট ছিলাম। তো এখন আবার অনেক বছর পরে সেই নদী পথ দিয়েই যাচ্ছি। এই যে সাদা রঙের এক ধরনের কি জানি দিয়ে উপর করে রেখেছে, এগুলোর মাধ্যমে কিন্তু মাছ ধরা হয়। লঞ্চ ছাড়তেই একজন মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো, অনেক কথা বলছিল। অবশ্য আমরা একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু তো এইখানে উনি ওনার বিজনেসের প্রচার করছে, বিভিন্ন রকমের তেল, মলম, ঔষধ। তো আমার হাজবেন্ড হচ্ছে একটা অ্যালার্জির ওষুধ নিল, দেখা যাক খেয়ে কাজ হয় কিনা। তো একটা বিষয় নিয়ে আমরা এখানে খুবই হাসাহাসি করছিলাম। ওই লোকটা আমাকে বলছিল যে রুচির ওষুধ আছে আপনার জন্য, এটা রুচির ওষুধ নিয়ে নেন, মানে রুচি বাড়ার ওষুধ আর কি, বেশি বেশি খাবো আর মোটা হয়ে যাব। তো ভাই কথা শুনে আমি ওনাকে বলছিলাম যে আমাকে দেখে কি মনে হয় যে আমার রুচির ওষুধ লাগবে। বাবু হওয়ার পরে অনেক বেশি ওয়েট বেড়ে গিয়েছে, তো আমি কিভাবে এখন সেই ওয়েট কমাবো আমি সেই চিন্তায় আছি। আর উনি কিনা আমাকে রুচি বাড়ার ওষুধ দিচ্ছিল। তো যাই হোক, সামনেই কিন্তু হচ্ছে ড্রাইভার যে কিনা হচ্ছে এই জাহাজ বা যাই হোক সামথিং লঞ্চ এটা চালাচ্ছে। এখন যেটা আপনারা দেখতে পেয়েছেন এটাকে বলে হচ্ছে স্প্রিং বোট, যেটা কিনা খুবই দ্রুত যায়। আমরা এখন যে নদীপথে আছি বা যে লঞ্চ দিয়ে আমরা পাড়ি দিব হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা, সেইখানে হচ্ছে গিয়ে এই যে আপনারা দেখতে পেয়েছেন স্প্রিং বোট, এটা দিয়ে 40 মিনিটে যাওয়া যাবে। মানে কতটা কম সময়, এটা অনেক স্পিডে চালানো হয়। যারা বেশি ভীতু তারা হচ্ছে গিয়ে এটা চড়তে পারবে না, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর যারা সাঁতার জানে না তাদের জন্য এটাতে চড়া অনেক রিস্ক। তারপর আমি রিস্ক নিতে চেয়েছিলাম সবাই মিলে যে চলো স্প্রিং বোর্ডে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু ছোট বাবু রয়েছে, যার কারণে ওনারাই বলছিল যে দেখেন আমাদেরকে নিলে কিন্তু আমাদেরই লাভ, কিন্তু এক্ষেত্রে এটা একটা রিস্ক হয়ে যাবে যেহেতু আপনাদের সঙ্গে অনেক ছোট একটা বাচ্চা। তো এইখানে আমরা ঝালমুড়ি কিনে খাচ্ছিলাম সবাই মিলে। আসলে লঞ্চে অনেকটা সময় থাকে, তো সে বসে বসে আর ভালো লাগে না কারোরই, তখন এটা সেটা খাওয়া হয়। আর নিচে হচ্ছে ক্যান্টিন রয়েছে, তো ওখান থেকে অনেক রকমের খাবার, চা, বিস্কিট, ঝালমুড়ি এসব নিয়ে আসে। আর সবাই যেহেতু এখানে বসে আছে, কারোর সময় পার হচ্ছে না, তো সবাই এইভাবে খাওয়া দাওয়া করে। এত ডিম ভরা, ডিম ভরা, ডিম কম, ডিম আছে কই ভাই? আমরা ডিম ভরা দেয় নাকি? এই নিচেরটা দেখি, এই পাশের নিচেরটা ভাইয়া, এটা সিয়া করে, সেটা সিয়া করে। ডিম হলো বাস মজা নাই। নিচেরটা দেখি, নিচের মাছটা দেখি, এটার নিচেরটা দেখি, এই মাছটা আর নিচের মাছটা
ডিম নাই একটা তো নিচের মাছটা একটু বের করতেন বলছি এইটা আর ওই পাশের নিচের মাছটা এটার বড়টা এইটা ডিম আছে এটা নাও কত এমন 1000 টাকা দেন কাকা এরপরে এডি 600 দিবেন এই ছোট মাছ এটা কম দেখছো কম কত দিবেন 600 টাকা ডিমের দাম কত টাকা কয়টা মাছ 6টা 5টা না 6টা 6টা মাছ 500 টাকা অনেক ভালো হ্যাঁ এই 1 কেজিও তুলবে না 6টাতে 1 কেজিও না মানে ঝাটকা আর ঝাটকা যাও তুমি টাটকা মাছ পাইছো একটু বড় মাছ নিয়ে যান ওকে তাহলে বড় থাকার পর নাই মনে এক জায়গা আমার এই দাদি বাড়ির দিকে ইলিশ মাছের দাম তুলনামূলক অনেক কম, শহরে তো এর 4 গুণ দাম। তো 6টা ইলিশ মাছ মোটামুটি বেশ বড় সাইজের 500 টাকা নিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। তো ফাইনালি আমাদের লঞ্চ পাড়ি দেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বাসে। এই বাস দিয়েও হচ্ছে প্রায় 40 মিনিটের মতো আমাদের লেগেছে। এখন হচ্ছে আমরা উঠবো অটোতে, আর এটা দিয়েও প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। তো আমাদের দাদি বাড়ি অনেক দূরে, মূলত এটা হচ্ছে দাদির বাপের বাড়ি আর কি। আর এইখানে হচ্ছে কি আমার দাদির আপনজনরা থাকে। আমার দাদি বেঁচে নাই ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ তার আপন ভাই বোন সবাই এখনো বেঁচে আছে এবং সুস্থ আছে। নিজের পায়ে হাঁটা চলা থেকে শুরু করে কথা বলা সবকিছু আলহামদুলিল্লাহ এখনো একটি। পরিস্থিতি যাই হোক না কিসের জন্য, যেহেতু আমার হাজবেন্ড যাচ্ছে আর এটা হচ্ছে নাতিন জামাই, তো আমাদের এদিকে নিয়ম আছে যে নতুন জামাই আসলে শ্বশুর বাড়ি বলেন বা দাদার বাড়ি যেখানে যাক না কিসের জন্য, তো ওখানে হচ্ছে কি মিষ্টি নিয়ে যেতে হবে, ফল নিয়ে যেতে হবে। মানে এটা নিয়ম কিনা জানি না, তবে ভালোবেসেও নিয়ে যায় আর কি। এইদিকে জামাইদেরকে অনেক বেশি আপ্যায়ন করা হয়, সেটা যদি আপনাদেরকে সামনে থেকে আমি দেখাতে পারতাম। মানে ওনাদের বাসায় মেহমান গেলেই হলো, সবাই খুবই আন্তরিকতা দেখায় এবং অনেক আদর আপ্যায়ন করে। তো এইখান থেকে হচ্ছে আমরা মিষ্টি নেবো, শিশিতে হচ্ছে যা যা দরকার এখান থেকে নিয়ে নিচ্ছি। তো সংক্ষেপে ঘটনাটা একটু আপনাদেরকে বলি। যেটা হয়েছিল তখন হচ্ছে আমার আব্বু অনেক ছোট ছিল, অনেক বছর আগের কথা আর কি। আমার আব্বুর হয়তো বা তখন 3 থেকে 4 বছর বয়স হবে। আমার আব্বুর সেভাবে তেমন কিছু একটা মনে নেই, আর 3-4 বছরের বাচ্চা কতটুকু কি মনে থাকতে পারে। তো তখন আমার ফুফি ছিল একজন, তখন তার বয়স হচ্ছে গিয়ে 2 থেকে 3 মাস বয়স, মানে এটা খুবই ছোট একটা বাচ্চা। আমি যতদূর জানি ঠিক সেটাই বলছি আপনাদেরকে। তো এলাকার যে চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানেরই আর কি বলবো, কারণটা আমি বলতে পারছি না, সেটা কেন আপনাদেরকে অবশ্যই বলবো। যাই হোক, তবে মারা হয়েছে মূলত বিষ দিয়ে, আর সেটা খাওয়ানো হয়েছিল হচ্ছে খাবারের সাথে। তো আমার যে দাদির বোন, মানে এখন যাদের বাড়িতে আমরা আছি, দাদির বোন মূলত সব ঘটনা জানে এবং সবকিছু সাক্ষী উনি। তো এই কারণে ওনার মুখ থেকে শোনা আমাদের। তো খাবারের সাথে বিষ এমনভাবে দিয়েছে যে খাবার খাইয়ে যেন মারা যায়, আর সেটা যেন কোনোভাবে সন্দেহ কেউ করতে না পারে। তো এইটা যদি আমি কমপক্ষে 30 থেকে 35 বছর আগের কথা বলছি, তো তখন মনে হয় না যে এত ভালোভাবে তদন্ত করা হতো। যাই হোক, বিষ কিভাবে মিশিয়েছে সেটা বলি আপনাদেরকে। আগেরকার দিনে বা গ্রামের বাড়িতে কিন্তু রান্নাঘর বাহিরে থাকে। আমরা যারা শহরে থাকি, আমাদের যেমন হচ্ছে বাসার মধ্যেই রান্নাঘর, 2 পায়ে গেলে রান্নাঘরে যাওয়া যায়, কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু মোটামুটি রান্নাঘরটা অনেক দূরে থাকে। তো রান্না বান্নার পর যেহেতু খাবারটা হচ্ছে কি রান্নাঘরে ছিল, তো ওই সময় নাকি তারা আন্দাজ করেছে হয়তো বা ওই সময়ে ওখানে কেউ খাবারে বিষ দিয়ে রেখে গিয়েছিল। তো ওই বিষ দেওয়া খাবারই কিন্তু আমার দাদি খায়। আর খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার যে ফুফি বলেছিলাম আপনাদেরকে 2 থেকে 3 মাস বয়স হবে তখন, সেই বিষ মিশ্রিত খাবার খাওয়ার পর নাকি দাদের শরীরটা একটু খারাপ করে, সেটা আমার দাদা বলেছিল। এরপরে সেই বাচ্চাটা, মানে আমার ফুফি যখন কান্না করে ওঠে, তখন নাকি আমার দাদি আবার তাকে বুকের দুধ খাওয়ায়। তো আমার দাদির শরীরে তখন প্রভাব করে ফেলে এবং সেটা আস্তে আস্তে শরীরে, পুরো শরীরে আর কি ছড়িয়ে যায়, আর সেটা দুধের মাধ্যমে হচ্ছে গিয়ে আমার ফুফির শরীরেও যায়। আমার দাদা তখন বাইরে গিয়েছিল, আর বাহির থেকে এসে দেখি যে আমার দাদি ঠিক ওইভাবে পড়ে আছে, মানে দুধ খাওয়ানোর সময় পাশে শুয়ে যেমন বাচ্চাদেরকে খাওয়ায়, তো ওইভাবে নাকি আমার দাদি শুয়ে আছে। এসে দেখে যে তারপরে তার কোনো সারা শব্দ নাই। তো দাদি মারা যাওয়ার প্রায় ঘন্টাখানেক পরে হচ্ছে গিয়ে আমার ফুপিও মারা যায়। তৎক্ষণাৎ কিন্তু কেউই বুঝতে পারেনি যেটা বিষের জন্য হয়েছে বা বাচ্চাটাও ওইভাবে মারা গিয়েছে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে যেহেতু দাদি মারা গিয়েছে, দাদিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, বাচ্চা দিয়ে সবাই কেউ খেয়াল করেনি। এটা অনেক বড় একটা মর্মান্তিক ঘটনা, যেটা হচ্ছে গিয়ে অনেক ষড়যন্ত্র করে তারপরে মারা হয়েছে আমার দাদিকে। আর সেটার অনেক বড় একটা কারণ রয়েছে, কারণটা আমি এখন বলতে পারবো না। আপনাদেরকে বলেছি যে ওনাদের নামে পুনরায় কেস করা হয়েছে।
তো ওই কারণে কোর্টে যেহেতু মামলা চলছে, আর কোর্টে মামলা চলাকালীন আসলে অনেক তথ্য যেগুলো হচ্ছে বাইরে প্রকাশ করা যায় না। এটা যেহেতু অনেক বড় একটা ইস্যু, তো আমি এই বিষয়টা নিয়ে এখন বলতে পারছি না, মানে কারণটা কি, কোন কারণে হচ্ছে কি আমার দাদুকে মারা হয়েছে। অবশ্যই কারণ একটা আছে, তো সেই কারণটা আমি এখন বলতে পারছি না, পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এরপরে হচ্ছে গিয়ে আমার সে দাদিকে এবং ফুপিকে দুইজনকে একসাথে কবর দেওয়া হয়। কথাগুলো আমার দাদির বোন বলেছে, যিনি কিনা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বেঁচে আছে। তো তাদের সহায়তা নিয়ে আমরা এই কাজগুলো করছি। তো এর মধ্যে আমরা জানতে পারি যে কিনা আসল দোষী, তো সে আসলে অনেক বড় একটা শাস্তি পেয়েছে। তার শাস্তি কে দিয়েছে বলেন তো? মহান আল্লাহ তাআলা তাকেই এই শাস্তি দিয়েছে। এই 4-5 বছর আগে যে হচ্ছে কি আমার দাদিকে মেরেছে, এলাকার যে চেয়ারম্যান, যে হচ্ছে আসল অপরাধী, তো উনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, আর একটা ট্রাক হচ্ছে ওনাকে কি বলে ধাক্কা দিয়ে এমনভাবে পিষে ফেলে যে ওনাকে যখন হচ্ছে আমি কথাটা লিখে দিচ্ছি, কেননা অনেক সময় দেখা গিয়েছে যে সমস্যা হতে পারে চ্যানেলে এগুলো বললে। এমনও কিছু কথা আছে ভাই যেগুলো আবার ইউটিউবে বলা যায় না, সেখানে বলতে গেলেও আবার চ্যানেলে সমস্যা, স্ট্রাইক চলে আসে। তো তার এই মৃত্যুটা এমন ভয়ানক ভাবে হয়েছে, বুঝতেই পারছেন যে আল্লাহ থেকে কতটা নির্মম শাস্তি দিয়েছে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে তার পরিবার তার লাশটা পর্যন্ত কেউ দেখেনি। তার ফেস বলেন, তার শরীর বলেন, বিভৎস ভাবে সে মারা গিয়েছে। সে এখন বেঁচে থাকলে হয়তোবা তাকে আমরা শাস্তি দিতে পারতাম, তবে এমন ভয়ঙ্কর শাস্তি তার হতো না। তদন্ত করতে গিয়ে আমরা এই সত্য ঘটনা জানতে পারি। আর অনেকে তো আবার আছে যে সত্যটা চোখের সামনে দেখতে পেয়েও সেটাকে সত্য বলে মানতে তাদের কষ্ট হয়। তো আমি যে কথাগুলো বলেছি ভাই সত্যি, কিন্তু এটা হচ্ছে আমার ফুপির সাথে এবং আমার দাদির সাথে হয়েছে, এখানে কোনো একটা মিথ্যা কথা আমি বলিনি। কেননা কিছু মানুষ আমাকে এমন ভাবে বলে যে আল্লাহ ভাই সত্যি মনে হয় আমার প্রত্যেকটা কথাই মিথ্যা। তবে সেটা হচ্ছে গিয়ে একটা কারণে হয়তো আপনারা বলেছেন, এখন আপনারা অনেকেই বলেছেন তাকে নিয়ে যেন আমি ভিডিও করা বন্ধ করে দিই। ঠিক আছে, দেখলাম বন্ধ করে দেই, তারপরে কি হয়। তবে আত্মীয় যে আমি লাগি বা আত্মীয় যে আমি হই, মিথ্যা কথা যে বলি না, সেটার প্রমাণ আমি অবশ্যই দিব। এটা কিসের কথা বলেছি, নামটা আমি আর নিলাম না, অনেকেরই আবার সমস্যা হয় নাম নিলে। যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক